নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং শুরু করার আগেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত নোটিফিকেশন। আগামীকাল আমাদের 0 আওয়ার আছে, তারপরের দিনও আমাদের 0 আওয়ার আছে, খুব গুরুত্বপূর্ণ 0 আওয়ার, কালকে ঘোষণা করে দেব। এগুলো দেখুন এবং আপনাদের মতামত জানান। আপনারা কি ধরনের অনুষ্ঠান চাইছেন, কোথায় কি ধরনের ভোট হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক চাইছি। আপনারা প্রত্যেকে আপনাদের কনস্টিটিউয়েন্সির নাম দিয়ে, মানে কোন কনস্টিটিউয়েন্সিতে আপনারা আছেন, সেই কনস্টিটিউয়েন্সির নাম দিয়ে কি হতে পারে সেই কনস্টিটিউয়েন্সিতে, সেটাও আমাদের জানাতে পারেন। সেগুলো সাম আপ করেও আমরা একটা মতামত বোঝার চেষ্টা করব। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, রুখে দাঁড়ান মমতা, 27 লক্ষ ভোট ফিরুক। 27 লক্ষ ভোট ফিরুক, ফিরুক ঘরে। বাংলা বাজারে আমরা গতকালই প্রশ্ন করেছিলাম, তাহলে ট্রাইব্যুনালটা হলো কেন? এক, যদি জানাই থাকে যে 60 লক্ষ বিচারাধীন 27 লক্ষ ভোটার নয়, নাগরিক নয়, তাহলে আবার ট্রাইব্যুনালের নটঙ্কিটা কেন? দুই, ওই ট্রাইব্যুনালে মাত্র 3টে আবেদন তড়িঘড়ি করে শোনা হয়েছে। 3টে আবেদনের ভিত্তিতে বিচার করে জানা গেছে 3 জনেই বৈধ ভোটার, তাদের আবার ভোটদানের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। কাজেই আবার বলছি, ওই 27 লাখের মধ্যে অনেকে বা 27 লক্ষই আদতে আমাদের দেশের নাগরিক, সব্বার নাম থাকা উচিত ভোটার লিস্টে। ইনফ্যাক্ট ওই নির্বাচন কমিশনের প্রথম শর্তই তো ছিল 2002-এর ভোটার তালিকাতে নাম থাকা, বা তাদের বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমার নাম থাকা। তো আছে তো। এই 27 লক্ষ ভোটার তো সেই 2002-এর লিঙ্ক ভোটার, আনম্যাপ ভোটার নয়, ম্যাপ ভোটার। হ্যাঁ, এই বিতর্ক নিয়ে আমরা সরব হয়েছি, কিন্তু দেখছিলাম মূলধারার রাজনৈতিক দল গা বাঁচিয়ে পা ফেলছেন। সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানালেন প্রয়োজনে উনি আবার যাবেন সুপ্রিম কোর্টে। হ্যাঁ, শেরনি ফির দাহাড়েগি। খবরটা শুনেই এটা ছিল আমার দিল্লিবাসী এক বন্ধুর প্রতিক্রিয়া, শেরনি ফির দাহাড়েগি, বাঘিনী আবার হুঙ্কার দেবে। আর একটা বাস মিস করলো সিপিআইএম, আবার ঠিক সময়ে বাসটা ধরে ফেললেন মমতা। সম্ভবত 27 লক্ষ ভোটারের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে নামবেন মমতা। দেশের কোনো আইনে এদেরকে বাদ দিয়ে নির্বাচন হতেই পারে না। দেশের প্রত্যেক আইন জানা মানুষজন যখন এই কথা বলছেন, তখন হাঁচি কাশি টিকটিকি নিয়ে যে উকিল বাবুরা, যে ন্যাড়াবাগচির দল হত্যে দিয়ে পড়ে থাকে আদালতে, তারা চুপ করে বসে রইলেন। এই শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যাম এই 27 লক্ষ নির্বাচককে বাদ দেওয়া। গণতন্ত্রে গণতান্ত্রিক অধিকারকে বাদ দিয়ে গণতন্ত্র চালানো যায় না। নির্বাচন উৎসব, কিসের উৎসব? আমার 27 লক্ষ লোক যদি সেই উৎসবে অংশগ্রহণ না করতে পারেন, আমার 27 লক্ষ সহনাগরিক যদি সেই উৎসবে পার্টিসিপেট না করতে পারেন, কিসের উৎসব? কাজেই বড় রাজনৈতিক দলের রুখে দাঁড়ানো উচিত ছিল। মমতা রুখে দাঁড়ালেন। সেই 27 লক্ষ ভোটার কেবল নয়, বাংলার নির্বাচক মণ্ডলী দেখবেন ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য মমতা লড়ছেন। তিনি ইস্যু বোঝেন, তিনি বিরোধিতার পদ্ধতি বোঝেন, তিনি বিরোধিতার সময় বোঝেন, আর রাস্তায় নামতে জানেন বলেই তিনি লড়লে বাংলার মানুষ, যাদের নাম বাদ গেছে, যাদের নাম বাদ যায়নি, যারা চূড়ান্ত হয়রানির মুখে পড়েছেন, যাদের আত্মীয় স্বজনরা মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তাদের সমর্থন পাবেন, তাদের প্রত্যেকের সমর্থন পাবেন। তারা এর আগে কি বিজেপি করেছে, কে কোন দল করেছে ছেড়ে দিন, তাদের সমর্থন পাবেন। কি হবে? সুপ্রিম কোর্ট বলবে ওই 27 লক্ষকে আপাতত তালিকাতে রাখতে হবে। এই অর্ডার এলে বিজেপি 50-এর তলায় চলে যাবে। হ্যাঁ, এই অর্ডার এলে সারা দেশে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক অধিকারের পক্ষে লড়াইয়ের এক নতুন ইতিহাস। বিজেপি 50-এর তলায় চলে যাবে। সুপ্রিম কোর্ট বলতেই পারে না যে বিচার যেমন চলছে চলুক, আমরা নির্বাচন কমিশনের কাজে নাক গলাবো না। মানুষ দেখবে, যদি এরকমটা বলে, মানুষ দেখবে মমতা লড়লেন। এমনকি সুপ্রিম কোর্টও বৈধ ভোটারদের অধিকার রক্ষায় সায় দিলেন না। এই রায় থেকে যাবে, এই রায় আবার চ্যালেঞ্জ হবে, যে কোনো দিন চ্যালেঞ্জ হবে। কোনো সভ্য দেশে 27 লক্ষ মানুষকে, 27 লক্ষ নাগরিককে কেবল বিচারের নামে বাদ দিয়ে রাখা যায় না। আর 27 লক্ষ মানেই মার্জিনাল আসন সব বিজেপির কাছে চলে যাওয়া। নির্বাচন পণ্ডিতদের এই কথার সঙ্গেও আমি একমত নই। না, আমাদের রাজ্যে মার্জিনাল আসন পরের নির্বাচনে মার্জিনাল থাকেনি, 4 মাস পরে বাই ইলেকশনে মার্জিনাল থাকেনি, এরকম হুদো হুদো প্রমাণ আমি দিতেই পারি।
কাজেই যারা 30-50টা আসনে মার্জিন আর মার্জিনাল আসনের সঙ্গে ডিলিশন বাদ পড়া সংখ্যাকে মাথায় রেখে ইহা কঠিন, ইহা ক্রিটিক্যাল, উহা ভালনারেবল এই সমস্ত জ্ঞান দিচ্ছেন, তারা আবার আমাদের বিধানসভার পুরনো রেজাল্টগুলো খুলে নিয়ে বসুন। ধরুন 2021 সালে দিনহাটা বিধানসভা কে জিতেছিলেন? নিশীথ প্রামাণিক। 57 ভোটে জিতেছিলেন। 57, মার্জিনাল মানে মার্জিনাল তম, 57 ভোটে জিতেছিলেন। 57 ভোট পেয়েছিলেন, 57 ভোট পেয়েছিলেন 1,16,035টা ভোট। তো তিনি মন্ত্রিত্ব ছাড়লেন না, বিধানসভা ছাড়লেন। মানুষজন ক্ষুব্ধ হলো, আবার বাই ইলেকশন হলো। একই তৃণমূলে উদয়ন বন্দ্যোপাধ্যায়, যিনি 57 ভোটে হেরেছিলেন, এবারে জিতলেন কততে? 5,000, 6,000, 8,000, 57,000, 1,64,089 ভোটে। সবটাই জল। 64,000 জল দিয়েছেন, সবটাই জল। হয় না, হয় না। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 25,000-এর মতন ভোট। মার্জিনাল সিট মার্জিনাল থাকেনি। ইস্যুর সঙ্গে সঙ্গে 5 বছরে সব কিছু বদলে যায়। 2011 থেকে হিসেবগুলো বসে বসে দেখছিলাম, বহু এরকম হয়েছে। 2011-তে তুমুল পরিবর্তনের বছরে বালি আসনে সুলতান সিং এর মতন ক্যান্ডিডেট, সুলতান সিং জিতেছিলেন মাত্র 6,000-এর মতন ভোটে, যেটাকে পণ্ডিত জনেরা মার্জিনাল সিট বলছেন। পরের বছর 2016-তে কি হলো? ওই বালি আসনে তৃণমূল প্রার্থী জিতেছেন 15,000 ভোটে। 6,000 15,000 হয়ে গেল। সেটা তো বাই ইলেকশন ছিল না, এমনি ইলেকশন ছিল। ইলেকশনের হুদো হুদো আপনাকে তথ্য বলে দেবে যে যেটা মার্জিনাল সিট হিসেবে এবারে ভাবছেন, 5 বছরে সেই মার্জিনাল সিটটা মার্জিনাল নাও থাকতে পারে। অন্য একটা সিট যেটা বিরাট অঙ্কে জিতেছিল সেটা মার্জিনাল হয়ে যেতে পারে। কাজেই মার্জিনাল সিট আর এইটুকু হচ্ছে গিয়ে ডিফারেন্স, আর এত অঙ্ক বাদ গেছে, সেটা দিয়ে পণ্ডিতি করার মতন সময় এখনো হয়নি। পশ্চিমবঙ্গে বহু মার্জিনাল আসন পরের নির্বাচনে মার্জিনাল থাকেনি। আবার সেই অর্থে সেফ সিট 2006 58,000 ভোটে জিতেছিলেন যাদবপুরের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 58,000 2006 জিতেছিলেন। আর হেরেছিলেন 2011-তে 16,000-এরও বেশি ভোটে। 58,000 ভোট শেষ, 16,000, যেটা মার্জিনাল নয়, বড় মার্জিনে হেরেছিলেন। কাজেই ভোটে জেতার মার্জিন আর বাদ দেওয়া ভোটের সংখ্যা দুটো বিচ্ছিন্ন সংখ্যা। দুটোকে এক করার মানে হলো হাতের মাপে পায়ের মোজা কেনা। অন্যদিকে 27 লক্ষ বাদ গেছে। হ্যাঁ, 7 লক্ষ মুসলমান ভোট, যেখানে ভোটের ফারাক, কোথাও 50,000, কোথাও 36,000। অন্যদিকে 10 লক্ষ হিন্দু বাদ গেছে, কাটা গেছে, সেটাও মাথায় রাখুন। মাথায় রাখুন, উত্তর 24 পরগনায় 77% বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছেন কারা? হিন্দুরা। দক্ষিণ 24 পরগনাতে 62% বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছেন হিন্দুরা। হাওড়াতে 68%, নদিয়াতে 78%। হ্যাঁ, বিচারাধীন তালিকার 78% হিন্দু বাদ পড়েছে নদিয়ায়। হুগলিতে 75%। এগুলো তো ওই শুভেন্দু অধিকারীর ভাষায় সনাতনীদের ভোট। হ্যাঁ, এটা ঘটনা। উনি সনাতনী মানে সম্ভবত বোঝেন না। নিজেকে মূর্খ, অজ্ঞ, নির্বোধ বলার মধ্যে যে গর্ব আছে তা ওনাকে দেখলে বোঝা যায়। সে যাই হোক, একটা সময়ে বিরাট সময় ধরে, যে সময়ে এই সনাতনী সমস্ত রিজিড ধর্মকে নিয়ে বসে থাকা কতগুলো মোড়লের দল, তাদের বিরুদ্ধে যখন লড়ছেন আমাদের নবজাগরণের মানুষজন, তখন সনাতনী ছিল একটা গালিগালাজ। ও হচ্ছে সনাতনী। আজকে শুভেন্দু অধিকারী সেটাকে নিজের গায়ে তকমা আটকাতে চান, আমি হচ্ছি সনাতনী। হ্যাঁ, সনাতনীরা বিধবা বিবাহ প্রথার বিরোধিতা করেছিল। হ্যাঁ, এই সনাতনীরা সতীদাহ প্রথার বিরোধিতা করেছিল। বিধবা বিবাহ যাতে না হয়, না করতে দেওয়া হয়, তার জন্য লড়েছিল। এই তো এরাই হচ্ছে সনাতনী। এই সনাতনীরা হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য লড়েছিল, চতুর্বর্ণ প্রথার জন্য লড়েছিল, নারীদেরকে ঘরে রেখে দেওয়ার জন্য লড়েছিল, নারী শিক্ষার বিরুদ্ধে লড়েছিল এই সনাতনীরা। আজকে যদি কেউ নিজেকে সনাতনী বলে, তার মানে হচ্ছে গিয়ে কেউ নিজেকে জানোয়ার বললে আমি আর কি করতে পারি, এটাই বলা ছাড়া কোনো উপায় নেই। যাকে এটাও তো তথ্য যে 91 লক্ষ মোট বাদ পড়ার 63% হিন্দু, 34% মুসলমান। কাজেই নৃত্য করছেন, করুন। চৌঠা মেয়ের পরে নৃত্য করার ইচ্ছে আর থাকবে না। ইতিমধ্যেই গতকালের ওই উন্মাদ হুমায়ুন কবিরের ভিডিওর পরে আসাউদ্দিন ওয়েসি নিজেকে সরিয়ে নিয়েছেন। না ভাই, আমি এই উন্মাদের সঙ্গে নেই, অন্তত উনি সেই উন্মাদ নন। মানে মুসলমান ভোটে ফাটল ধরানোর চেষ্টা মাঠে মারা গেছে। সবচেয়ে বড় কথা, এই বিশাল মানুষজন, মানে জীবিত বৈধ ভোটার, আমার আন্দাজ কমসম করে 35-40 লক্ষ হবে। তাদের রাগের প্রতিফলন পড়বে ওই ইভিএমে, পড়বে বই। এই লক্ষ কোটি মানুষের হয়রানি প্রতিফলন ইভিএমে পড়বে না?
তাই এটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা রাজনীতিবিদ নয়, পলিটিশিয়ান নয়, একজন স্টেটসম্যানের ভূমিকাকে দেখতে চাইছি আমাদের রাজ্যের নেতাদের, আমাদের রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা আজ ওনার সামনে। কেবল বলতে হবে ওই 27 লক্ষ সমেত নাগরিকদের, বৈধ ভোটারদের ট্রাইব্যুনালের রায় ছাড়াই বাদ দেওয়া যাবে না, তাদের অধিকার ফেরান। সারা দেশ ওনার সঙ্গে থাকবে, এটা হারা জেতার প্রশ্নই নয়, এটা হারা জেতার ব্যাপারই নয়। হ্যাঁ, সিরাজ হেরেছিলেন, সিরাজকে মনে রেখেছে বাংলা, মির্জাফরকেও মনে রেখেছে বাংলা। কি হবে? 3 নম্বর অপশন হলো আদালতের নির্দেশে নির্বাচন পিছিয়ে গেল। কত পেছবে? খুব বেশি হলে দিন 15 দিন 20 হোক না রাষ্ট্রপতি শাসন। তার চেয়ে খারাপটা কি এখন? নির্বাচন কমিশন কেবল ভোটে লড়ার প্রতীক চিহ্নটাই জানে, এটা ওনারা চিহ্ন করে পদ্ম চিহ্নই নিতে পারে, কি অসুবিধে আছে? পদ্ম চিহ্ন নিয়ে নিন, জ্ঞানেশ কুমার দাঁড়িয়ে যান ভোটে, বুঝে নেবো আমরা, বাকি সবই তো আছে। তারা এমনকি ওসি ট্রান্সফারে নেমেছে, ওসি ছেড়ে দিন, এবারে হাবিলদার ট্রান্সফার করুন। এক অপরাধীকে বেল নিয়ে নামতে হচ্ছে ভোটে, 2 দিন আগে বেল কারা দিচ্ছে আমরা জানি না, 2 দিন পরে প্রার্থী। স্বচ্ছ রাজনীতি দেখছি আমরা। 15, 20, 30 দিন রাষ্ট্রপতি শাসনে কেবল দলটাকে ধরে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুহাত তুলে বাংলার মানুষ সমর্থন জানাবেন। 27 লক্ষ কেন, একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হবে না, এই জায়গাতে এসে দাঁড়ান মমতা, জননেত্রীর সমর্থন দ্বিগুণ বাড়বে। 29-এ মোদি পড়বেন শেরনির মুখে। হ্যাঁ, সেই খেলাটা শুরু হবে এখান থেকে। রাজনীতিবিদরা ক্ষমতায় আসেন, রাজনীতিবিদরা ভোটে নামেন, কেউ চুরি করেন, কেউ ডাকাতি করেন, কেউ ভালো কাজ করেন, কেউ শিল্পায়নে নাম রেখে যান, ভালো ভালো কাজ করে যান, কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে যান, মনে থেকে যায়। কিন্তু একজন স্টেটসম্যান, তিনি তো কেবল একজন রাজনীতিবিদ নন, একটা দলের নেতা নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 2টো কাজের কথা ইতিহাস মনে রেখেছে, ইতিহাসে থেকে যাবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা খুশি তাই বলতে পারেন, ওনার কবিতা নিয়ে, ওনার আঁকা নিয়ে আপনি যত পারেন ব্যঙ্গ করে যান, কিন্তু 2টো জিনিস ইতিহাস থেকে বাদ দিতে পারবেন না। তিনি স্লোগান তুলেছিলেন, নো এপিক নো ভোট। আজকে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যখনই এপিকের নিয়ে কথা হবে, তখনই আসবে 21শে জুলাইয়ের কথা, তখনই আসবে নো এপিক নো ভোট স্লোগানের কথা, যেটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনকে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক বড় অ্যাচিভমেন্ট, এক বিশাল প্রাপ্তির তালিকাতে রাখতেই হবে। আর 2 নম্বর কি? জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন। দেশে নয়, বিদেশে নয়, সমস্ত জায়গায়, ইউনিভার্সিটিতে এই আন্দোলনের ইতিহাস, রেফারেন্স আসছে, পড়ানো হচ্ছে, মানুষ গবেষণা করছেন। বিভিন্ন সময়ে কৃষকের জমি, আদিবাসীদের জমি চাইলেই কেড়ে নেওয়া যাবে না, জাতীয় আইন বদলে গেছে। হ্যাঁ, এবারে তিনি যদি এই গণতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে নেতৃত্ব দেন, তাহলে সে আর এক ইতিহাস হয়ে উঠবে। আমরা দেখতে চাই সেই মমতাকে, যিনি এই আন্দোলনের সুরটা ধরেছেন, এবারে সেই আন্দোলনকে এক পরিণতির দিকে কিভাবে নিয়ে যান। খুব সহজ ভাষায় এটাই তো ছিল বামপন্থীদের কাজ। হ্যাঁ, কোটেশনটা দেওয়া হতো গণশক্তির ওপরে। বুর্জোয়ারা যখন গণতন্ত্রের ঝান্ডাটাকে ফেলে দেয়, অন্য পথে হাঁটতে চায়, তখন সেই ঝান্ডা নিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বামপন্থীদের। যে বামপন্থী বুদ্ধিজীবী, আইনজীবী কথায় কথায় মার্কস, অ্যাঙ্গেলস, লেনিনের কথা বলেন, তার বলা উচিত ছিল এই কথা, আজ মমতা বলছেন। কমিউনিস্ট পার্টির বলার কথা ছিল এই কথা, রুখে দাঁড়ানোর কথা আজ মমতা বলছেন। কাল তিনি হাজির হবার আগে, হাজির হবার পরে, কাল যখন আবার আদালতে চলে যাবেন, আর্ক ল্যাম্পের সমস্ত আলোটা শুষে নেবেন, তারপরে অক্ষম আওয়াজ শুনবো আমরাই তো আগে আদালতে গিয়েছিলাম, টেকনিক্যালি অমুকে গিয়েছিল, তমুকে গিয়েছিল ইত্যাদি। বিবেচনাধীন তালিকা থেকে বাতিল হয়ে যাওয়া ভোটারের আবেদন পুনর্বিবেচনার জন্য গঠিত ট্রাইব্যুনালের কাজ সবে শুরু হয়েছে, কিন্তু সেখানে আবেদনের নিষ্পত্তির ভিত্তিতে এবারের তালিকায় সেই নাম তোলার সুযোগ কার্যত নেই। কাজেই আইনি লড়াইয়ের কথা বলেছেন তৃণমূল নেত্রী। এই অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট বলেছিল আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন পর্বের পরেও ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, তার আগেই ভোটার তালিকা ফ্রিজ কেন করা হলো, করার মানে কি, এটা আমার মাথায় ঢুকছে না। বলেছেন মানুষ যদি ভোট দিতেই না পারে, তাহলে ট্রাইব্যুনাল তৈরির দরকার কি, কেন ট্রাইব্যুনাল তৈরি করলেন? হ্যাঁ, এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। এই ট্রাইব্যুনাল করাটাই ওই 27 লক্ষের বৈধতার সার্টিফিকেট। আর দেশের সংবিধান বলছে বৈধ ভোটারকে বিচারাধীন রেখে স্ক্রুটিনি করার কথা বলে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আজ একদিকে সংবিধান, একদিকে নির্বাচন কমিশন।
আর ভারতীয় জনতা পার্টি। এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে যিনি লড়বেন তিনি হবেন আগামী দিনে বাংলার অবিসংবাদী নেতা, দেশের একজন স্টেটসম্যান। মমতা হাল ধরেছেন, আমাদের ভরসা আছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।